দশম শ্রেণীর ছাত্রীরা, আজকের লাইফ সায়েন্স ক্লাসে আমি তোমাদের বংশগতি বা হেরিডিটি পড়াবো। একটা পরিবারে যখন কোনো শিশু জন্মায় তখন আমরা বলি ওকে দেখতে অনেকটা ওর মায়ের মতো, বা ওর গায়ের রংটা ওর বাবার মতো, কিংবা বলি যে চোখ দুটো ঠিক ঠাকুমার মতো। এই ধরনের নানা রকম সাদৃশ্য আমরা খুঁজে পাই। জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যের এই সঞ্চারণই হলো বংশগতি। অর্থাৎ যে নির্দিষ্ট রীতির মাধ্যমে জিনে বর্তমান জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি পরবর্তী অপত্য বংশগুলিতে সঞ্চারিত হয় ও প্রকাশ পায় তাকে বংশগতি বলে। বংশগতির ধারা যে বংশ পরম্পরায় সঞ্চারিত তা অস্ট্রিয়া নিবাসী এক ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল কিছু সহজ পরীক্ষা দিয়ে দেখিয়েছেন। ওনাকে বংশগতির জনক বলা হয়। বংশগতি সম্পর্কে মেন্ডেলের যে মতবাদ তাকে মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম বলা হয়। জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্য সঞ্চারণকেই তাহলে বংশগতি বলে। পিতামাতার বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততিতে যে সঞ্চারিত হবে এটা একটা শাশ্বত ঘটনা, কিন্তু দেখা গেছে যে যৌন জননে উৎপন্ন আপত্যেরা জিনগত গঠনে পিতামাতার সঙ্গে সাদৃশ্যযুক্ত হলেও অনেক ক্ষেত্রে নিজেদের মধ্যে কিছুটা হলেও বিভেদ দেখা যায়। অর্থাৎ একই পিতামাতার ছেলেমেয়েরা হুবহু একরকম দেখতে হয় না। অর্থাৎ পিতামাতার সব বৈশিষ্ট্য সন্তানের দেহে হুবহু সঞ্চারিত হয় না, বরং কিছু নতুন বৈশিষ্ট্য দেখা যায়। বৈশিষ্ট্যের এই পার্থক্যকে প্রকারান বা বিভেদ বলে। এই বিভেদ বা পার্থক্যের জন্য জীবদেহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির ফলে নতুন প্রজাতির উৎপত্তি হয়। কোনো প্রজাতিভুক্ত জীবের বংশানুক্রমিকভাবে জীবকোষের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের যে আকস্মিক পরিবর্তন ঘটে তাকে মিউটেশন বলে। এই প্রকারণের জন্য আবার মানুষের মধ্যে অনেক অস্বাভাবিকতার জন্ম নেয়। যেমন আমি দুটো উদাহরণ বলবো এখন। প্রথমটা কানের মুক্ত ও যুক্ত লতি। বেশিরভাগ মানুষের কানের লতির নিচের প্রান্ত মুক্ত থাকে, অর্থাৎ মুখমণ্ডলের সাথে যুক্ত থাকে না। একে বলে মুক্তলতি। একজোড়া প্রকট জিন কানের মুক্তলতি সৃষ্টি করে। অপরপক্ষে কিছু মানুষের কানের লতি মুখমণ্ডলের সঙ্গে যুক্ত থাকে, একে বলে যুক্তলতি। একজোড়া মিউটেশন যুক্ত প্রচ্ছন্ন জিন এই প্রকার লতি সৃষ্টি করে। ছবিতে দেখো, প্রথমটা হচ্ছে কানের মুক্তলতি, এটা মুখমণ্ডলের সাথে যুক্ত নেই। পরেরটা দেখো মুখমণ্ডলের সাথে যুক্ত, এটাকে বলবো আমরা যুক্ত লতি। আর একটা উদাহরণ হলো রোলার জীব ও স্বাভাবিক জীব। বেশিরভাগ মানুষ মুখ থেকে জিহবা বের করে জিহবাকে টিউবের মতো রোল করতে পারে, কিন্তু অল্প সংখ্যক মানুষ তার জিভকে রোল করতে পারে না। জীবের এই রোলারের জন্য মানুষের ৮ম জোড়া ক্রোমোজোমের জিন বর্তমান। এখানেও দু প্রকার প্রকারণ দেখা যাচ্ছে। এখানে রোলারের জিনটি প্রকট, স্বাভাবিকের জিনটি প্রচ্ছন্ন। এই জিন জোড়ার উপর নির্ভর করে জিহ্বা রোলার হবে না স্বাভাবিক হবে। ছবিতে দেখো, প্রথম ছবিটা স্বাভাবিক জীবের, এখানে রোল করা যায় না এই জীব। আর দ্বিতীয় ছবিটা রোলার জীব, যেটাকে জীব রোল করা হয়েছে। এবারে বংশগতি সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ ব্যাখ্যা করব। প্রথমে বলি ১ নম্বর বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একককে বৈশিষ্ট্য বলে, যা দিয়ে তাকে অন্য চরিত্র থেকে আলাদা করা যায়। যেমন ধরো লম্বা এবং বেটে, এই উচ্চতার বৈশিষ্ট্য। ২ নম্বর অ্যালিল। একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে বর্তমান যে জিনদ্বয় যারা সম বা বিপরীত বৈশিষ্ট্য বহন করে, এইরূপ জিনদ্বয়কে বলে পরস্পরের অ্যালিল বা অ্যালিলোমর্ফ। যেমন এখানে ছবিতে সমসংস্থ ক্রোমোজোমে 4টি জিন ক্যাপিটাল এ বি সি ডি বর্তমান। এদের মধ্যে ক্যাপিটাল এ হোমোজাইগাস প্রকট অ্যালিল, স্মল বিও হোমোজাইগাস প্রচ্ছন্ন অ্যালিল, আর ক্যাপিটাল সি স্মল সি হলো
এবং ক্যাপিটাল ডি স্মল ডি হলো হেটারোজাইগাস অ্যালিল। 3 নম্বর, লোকাস। একটি নির্দিষ্ট ক্রোমোজোমের একটি সুনির্দিষ্ট বিন্দুতে একটি করে জিন থাকে। ক্রোমোজোমের ওই সুনির্দিষ্ট বিশেষ বিন্দুকে জিনের লোকাস বলে। ছবিতে ক্রোমোজোমের দুটি জিন এ বি রয়েছে দুটো নির্দিষ্ট বিন্দুতে। তো ক্রোমোজোমের এই দুটি নির্দিষ্ট বিন্দু হলো জিন এ ও জিন বির লোকাস। নাম্বার 4, জিন বা বংশগতির একক। বংশগতির বৈশিষ্ট্যের নির্ধারক বস্তু অর্থাৎ ডিএনএর যে অংশে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ডিএনএর যে অংশ কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে বলবো জিন। এক সংকর জন্ম। একই প্রজাতির দুটো জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে যে সংকরায়ন ঘটানো হয় তাকে বলে এক সংকর জন্ম। উদাহরণ হিসাবে বলতে পারি যে মেন্ডেল মটর গাছের উচ্চতা বৈশিষ্ট্যটি বেছে নিয়েছিলেন। কিছু মটর গাছ লম্বা হয়, কিছু মটর গাছ বেটে হয়। এই লম্বা বেটে বৈশিষ্ট্য নিয়ে যে সংকরায়ন হলো এক সংকর জন্ম। 6 নম্বর, দ্বিসংকর জন্ম। একই প্রজাতির দুটি জীবের দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন ঘটানোকে বলবো দ্বিসংকর জন্ম। একটা হলুদ গোল বীজযুক্ত মটর গাছ এবং একটি কুঞ্চিত সবুজ মটর গাছের সংকরায়ন হলো দ্বিসংকর জননের উদাহরণ। 7 নম্বর, হোমোজাইগাস। একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে বর্তমান জিনদ্বয় যদি একই বৈশিষ্ট্যবাহী হয় তাহলে ওই চরিত্রের জন্য দায়ী জীবকে হোমোজাইগাস বা সমসংকর বলে। যেমন ধরো মটর গাছের উচ্চতার জন্য দায়ী যে অ্যালিল দ্বয় দুটো ক্যাপিটাল টি বা দুটো স্মল টি, বেটে গুণের জন্য যে দায়ী দুটো স্মল টি, তাই দুটো ক্যাপিটাল টি বা দুটো স্মল টি এদের আমি বলবো হোমোজাইগাস। হোমোজাইগাস জীবের জিনোটাইপ বিশুদ্ধ প্রকৃতির হয়, এদের জাইগোটকে হোমোজাইগোট বলে। 8 নম্বর, হেটারোজাইগাস। একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে বর্তমান জিনদ্বয় যদি বিপরীত বৈশিষ্ট্যবাহী হয় তাহলে এই চরিত্রের জন্য দায়ী জীবকে হেটারোজাইগাস বা বিষম সংকর বলে। যেমন মটর গাছের উচ্চতার জন্য দায়ী যে অ্যালিল দ্বয় ক্যাপিটাল টি স্মল টি, এরা দেখতে লম্বা কিন্তু এর মধ্যে বেটে গুণটা প্রচ্ছন্ন থাকে। হ্যাঁ, তাহলে দু ধরনের জিনিসের মিশ্রণ এটা, একে বলবো হেটারোজাইগাস। হেটারোজাইগোট হেটারোজাইগাস জীবের জিনোটাইপ মিশ্র প্রকৃতির, এদের জাইগোটকে হেটারোজাইগোট বলে। 9 নম্বর, সংকরায়ন। বিপরীত বৈশিষ্ট্যের এক বা একাধিক চরিত্রের একই প্রজাতির দুটি জীবের মধ্যে পরনিষেক ঘটিয়ে জীব সৃষ্টির পদ্ধতিকে সংকরায়ন বলে। যেমন ধরো একটা কালো লোমযুক্ত গিনিপিগের সঙ্গে সাদা লোমযুক্ত গিনিপিগের জননে উৎপন্ন যে কালো গিনিপিগ, সংকর জাতীয় কালো গিনিপিগ উৎপন্ন হয়, এই রকম জননকে বলবো সংকরায়ন। বিশুদ্ধ জীব। 10 নম্বর, বিশুদ্ধ জীব। একই প্রজাতির অন্তর্গত নির্দিষ্ট বৈশিষ্ট্যের জীবের সঙ্গে ওই একই বৈশিষ্ট্যযুক্ত অপর একটি জীবের মধ্যে বারবার পরনিষেক ঘটালে যদি সবসময় একই বৈশিষ্ট্যযুক্ত জীব পাওয়া যায় তাকে বলে বিশুদ্ধ জীব। উদাহরণ, একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে দুটি লম্বা বৈশিষ্ট্যের জিন দুটো ক্যাপিটাল টি থাকলে চরিত্রটি হবে বিশুদ্ধ লম্বা। এইরূপ চরিত্রযুক্ত জীবও হবে বিশুদ্ধ। 11 নম্বর, সংকর জীব বা হাইব্রিড। একই প্রজাতির অন্তর্গত নির্দিষ্ট বৈশিষ্ট্যের জীবের সঙ্গে বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত অপর একটি জীবের সংকরায়ন যদি ঘটায় তাহলে জীবটি হবে সংকর। অর্থাৎ উদাহরণে বলতে পারি সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে একটি লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি আর অপরটি বেটে অর্থাৎ স্মল টি বৈশিষ্ট্যের জিন থাকলে প্রকাশিত বৈশিষ্ট্যটি হবে সংকর। অর্থাৎ যে প্রথম জনুতে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটা হবে সংকর, কারণ তাতে লম্বা গুণটা প্রকাশিত হলো
বেটে গুণটা প্রচ্ছন্ন থাকে। জনিত্রী যৌন, যে নির্বাচিত দুটি জীবের মধ্যে প্রথম সংকরায়ন বা পরনিষেধ ঘটানো হয় তাকে বলে জনিত্রী যৌন বা পি যৌন। লম্বা মটর গাছ ও বেটে মটর গাছের মধ্যে প্রথম পরনিষেধ ঘটালে যে গাছ উৎপন্ন হবে তাদের বলবো, উৎপন্ন ঘটালে গাছ দুটি হবে। আবার বলি, উদাহরণে বলবো লম্বা মটর গাছ ও বেটে মটর গাছের মধ্যে প্রথম পরনিষেধ ঘটালে এই গাছ দুটো হবে জনিত্রী যৌন বা পি যৌন। প্রথম আপত্য যৌন, জনিত্রী দুটি নির্বাচিত জীবের মধ্যে সংকরায়নের ফলে উৎপন্ন যৌনটা হচ্ছে প্রথম আপত্য যৌন বা F1 যৌন। যেমন ধরো গোল বীজ ক্যাপিটাল আর আর কুঞ্চিত বীজ স্মল আর যুক্ত মটর গাছে জনিত্রী যৌন যদি হয় এরা, তাহলে সংকরায়নে উৎপন্ন যে গোল বীজযুক্ত মটর গাছ ক্যাপিটাল আর স্মল আর তারা হবে F1 যৌন বা প্রথম আপত্য যৌন। 14 নম্বর দ্বিতীয় আপত্য যৌন। F1 যৌন দুটো নির্বাচিত জীবের মধ্যে সংকরায়নে উৎপন্ন জীবকে দ্বিতীয় আপত্য যৌন বা F2 যৌন বলে। F1 যৌনতে উৎপন্ন, উদাহরণ বলছি, F1 যৌনতে উৎপন্ন গোল বীজযুক্ত মটর গাছে অর্থাৎ ক্যাপিটাল আর স্মল আর এবং আর একটা ক্যাপিটাল আর স্মল আর এদের মধ্যে যদি সংকরণ হয় তাহলে F2 যৌনতে দুটো ক্যাপিটাল আর দুটো স্মল আর এবং একটা ক্যাপিটাল আর স্মল আর এই তিন ধরনের বীজ পাওয়া যায়। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য যুক্ত জীবের মধ্যে সংকরায়নের ফলে উৎপন্ন ফিনোটাইপে সফলভাবে প্রকাশিত বৈশিষ্ট্যটাকে প্রকট বলে। যে বৈশিষ্ট্য ফিনোটাইপে প্রকাশিত হয় না, সুপ্ত অবস্থায় থাকে, তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। যেমন প্রথম যৌনতে উৎপন্ন মটর গাছের মধ্যে লম্বা গুণটা প্রকাশিত হয় কিন্তু বেটে গুণটা প্রচ্ছন্ন থাকে। হ্যাঁ, প্রকাশিত বৈশিষ্ট্যটাকে বলবো প্রকট বৈশিষ্ট্য এবং অপ্রকাশিত বৈশিষ্ট্যটাকে বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ফিনোটাইপ ও জিনোটাইপ, জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে বলে ফিনোটাইপ আর জীবের আভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদান হচ্ছে জিনোটাইপ। জিনগত বৈশিষ্ট্যটা হচ্ছে জিনোটাইপ। যেমন কালো লোমযুক্ত গিনিপিগ দুটো ক্যাপিটাল বি তার সাথে সাদা লোমযুক্ত গিনিপিগ দুটো স্মল বির সংকরায়নে উৎপন্ন হয় কালো গিনিপিগ। এরা কিন্তু সংকর, এদের মধ্যে ক্যাপিটাল বি অর্থাৎ কালো গুণ প্রকাশিত হলো, স্মল বি সাদা গুণটা প্রচ্ছন্ন থাকে। প্রকাশিত এই বাহ্যিক বৈশিষ্ট্য হলো ফিনোটাইপ। আর ক্যাপিটাল বি স্মল বি নামক জিন দ্বারা যে কালো বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত হয়, তাই ক্যাপিটাল বি স্মল বি হলো কালো বৈশিষ্ট্যের জিনোটাইপ। এবারে মটর গাছের উপর মেন্ডেলের কাজ। মটর গাছ নিয়ে মেন্ডেল সংকরায়নের পরীক্ষা করেছিলেন। একই প্রজাতিভুক্ত গাছের মধ্যে সংকরায়নের পরীক্ষার জন্য বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ নির্বাচন করেন। মটর গাছের ফুল উভলিঙ্গ, তাই তাতে স্বপরাগযোগ তথা স্বনিষেক ঘটে। মেন্ডেল ইতর পরাগযোগ তথা ইতর নিষেকের জন্য ফুলের যে পরাগধানী পরিণত হওয়ার আগেই ফুল থেকে অপসারিত করে ফুলটাকে স্বপরাগযোগে বিরত করে। শুধু ফুলটিতে গর্ভকেশর বর্তমান থাকে। এই ফুলটির গর্ভমুণ্ডে যাতে অন্য কোনো পরাগরেণু এসে না পড়ে তার জন্য ওই ফুলের গর্ভমুণ্ডটি প্লাস্টিক ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছিলেন। পরে মেন্ডেল বিপরীতধর্মী অপর একটি মটর গাছের পরাগধানীতে উৎপন্ন গুঁড়ো সদৃশ্য পরাগরেণু ব্রাশে করে নিয়ে এসে প্লাস্টিক ব্যাগ সরিয়ে ওই ফুলের গর্ভমুণ্ডে প্রতিস্থাপন করেন, অর্থাৎ ইতর পরাগযোগ বা ইতর নিষেক ঘটল। এইভাবে কয়েক যৌন ধরে তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে কয়েকটি সিদ্ধান্তে উপনীত হন। মেন্ডেলের সাফল্যের কারণ। মটর গাছে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য আছে। এই 14টি বৈশিষ্ট্যের প্রতিটি আলাদা ক্রোমোজোমে অবস্থান করে। পরীক্ষার সময় তিনি একটি বা দুটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা শুরু করেন।
একই চরিত্রের বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা শুরু করেন। শুধু সংকরায়ন পদ্ধতিতে উৎপন্ন অপত্যের বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতেই তিনি তার মতবাদ প্রতিষ্ঠা করেন। পরীক্ষার ফলাফল গাণিতিক ধারায় ব্যক্ত করেন। এইসবের জন্য তার সফল হওয়ার পথটা সুগম হয়। এবার মেন্ডেলের যে 7 জোড়া বৈশিষ্ট্য থাকে দেখো, প্রথম বৈশিষ্ট্যটা বলছে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা হতে পারে, বেটে হতে পারে। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে ফুলের অবস্থান, ফুল কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হতে পারে বা শীর্ষ মুকুল থেকে উৎপন্ন হতে পারে। 3 হচ্ছে বীজের আকৃতি, বীজ গোলাকৃতি হতে পারে, কুঞ্চিত হতে পারে। 4 হচ্ছে বীজপত্রের বর্ণ, হলুদ হতে পারে, সবুজ হতে পারে। 5 হচ্ছে ফুলের বর্ণ, বেগুনি হতে পারে বা সাদা হতে পারে। 6 হচ্ছে ফলের আকৃতি, স্ফীত হতে পারে বা খাঁজ বিশিষ্ট হতে পারে। 7 হচ্ছে ফলের বর্ণ, সবুজও হতে পারে, হলুদ হতে পারে। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে তাকে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে। মেন্ডেল এক সংকর জনন পরীক্ষার জন্য বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন একটি লম্বা গাছ বা দুটো ক্যাপিটাল টি সাথে বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন একটি বেটে গাছ বা দুটো স্মল টি মধ্যে ইতর পরাগযোগ ঘটান। এই ইতর পরাগযোগের ফলে উৎপন্ন বীজ থেকে যে প্রথম বংশ বা F1 জনুর গাছগুলো উৎপন্ন হয়েছিল তার সবকটিই ছিল লম্বা বৈশিষ্ট্যের, ক্যাপিটাল টি স্মল টি বৈশিষ্ট্য সম্পন্ন। প্রথম আপত্য জনুতে এই যে মটর গাছগুলো উৎপন্ন হলো তাদের মধ্যে আবার স্বপরাগযোগ ঘটিয়ে উনি পরবর্তী বংশধর সৃষ্টি করেন, যেটাকে বলা হয় F2 জনু। এই দ্বিতীয় জনু বা F2 জনুতে উৎপন্ন বীজগুলি থেকে সৃষ্ট মটর গাছগুলোর মধ্যে 75% ছিল লম্বা আর 25% ছিল বেটে বৈশিষ্ট্যের অধিকারী। এবার বিষয়টা একটু ব্যাখ্যা করি। খাঁটি লম্বা গাছ অর্থাৎ দুটো ক্যাপিটাল টি আর খাঁটি বেটে গাছ দুটো স্মল টির মধ্যে যখন ইতর পরাগযোগ ঘটলো তখন কি হলো না, খাঁটি লম্বা গাছ থেকে যখন গ্যামেট সৃষ্টি হচ্ছে, একটা গ্যামেট ক্যাপিটাল টি, একটা গ্যামেট স্মল টি বৈশিষ্ট্য সম্পন্ন হবে। হ্যাঁ, এই গ্যামেটগুলোর মধ্যে যখন পরস্পর ক্রস করা হয় তখন দেখা যায় যে যে গাছগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো একটা ক্যাপিটাল টি একটা স্মল টি বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে। এই গাছগুলো হচ্ছে সংকর, অর্থাৎ এখানে দু ধরনের বৈশিষ্ট্যই থাকে, কিন্তু একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়, একটা বৈশিষ্ট্য প্রচ্ছন্ন থাকে। এখানে লম্বা গুণটা প্রকাশিত হয়েছে, সেজন্য বাইরে থেকে দেখতে গাছটা লম্বা, কিন্তু দেখো স্মল টি গুণটাও আছে, অর্থাৎ বেটে বৈশিষ্ট্যটাও এর মধ্যে প্রচ্ছন্ন আছে। একে বলে সংকর লম্বা। প্রথম জনুতে F1 জনুতে উৎপন্ন এই সংকর লম্বা গাছগুলোর মধ্যে যখন আবার স্বপরাগযোগ ঘটানো হচ্ছে তখন দ্বিতীয় জনুতে উৎপন্ন গাছগুলো কিরকম হচ্ছে না, এই সংকর লম্বা গাছগুলো যখন আবার গ্যামেট সৃষ্টি করছে তখন একটা গ্যামেট হচ্ছে ক্যাপিটাল টি গুণ সম্পন্ন, একটা গ্যামেট হচ্ছে স্মল টি গুণ সম্পন্ন। এই গ্যামেটগুলোর মিলনে যে গাছগুলো সৃষ্টি হচ্ছে, দেখো এখান থেকে একটা ক্যাপিটাল টি, একটা এখানেও ক্যাপিটাল টি দিয়ে দুটো ক্যাপিটাল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা গাছ তৈরি হচ্ছে। এখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি মিলে সংকর লম্বা গাছ তৈরি হচ্ছে। এখানেও একটা ক্যাপিটাল টি একটা স্মল টি মিলে সংকর লম্বা গাছ তৈরি হচ্ছে। আর এখানে একটা স্মল টি আর একটা স্মল টি মিলে বিশুদ্ধ বেটে গাছ তৈরি হচ্ছে। তাহলে কি হলো না, বাইরে থেকে দেখতে পাচ্ছি যে তিনটে গাছ হচ্ছে লম্বা, একটা গাছ হচ্ছে বেটে, অর্থাৎ এদের ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1। কিন্তু ভিতরের বৈশিষ্ট্য পরীক্ষা করে কি দেখছি না, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এই দুটো হচ্ছে সংকর লম্বা আর এইটা হচ্ছে বিশুদ্ধ বেটে, অর্থাৎ এদের জিনোটাইপ অনুপাত কি হবে 1:2:1। বুঝেছো? এই হচ্ছে এক সংকর জনন পরীক্ষা। এই পরীক্ষা থেকে মেন্ডেল সিদ্ধান্তে এলেন যে দুটি বিপরীত বৈশিষ্ট্যের জিন একসঙ্গে থাকলেও কখনো মিশে যায় না, বরং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর পৃথক হয়ে যায়। একে পৃথকীভবন সূত্র বলে। সূত্রটি হলো জনিত্রীর জনন মাতৃকোষে অবস্থিত বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপাদান অপত্য জনুতে সঞ্চারিত হলেও সেই বৈশিষ্ট্যগুলির মিশ্রণ ঘটে না। মিয়োসিসের মাধ্যমে গ্যামেট গঠনকালে তারা পরস্পর
পৃথক হয়ে যায়। আজকের পড়া এই পর্যন্ত থাকবে। পরবর্তী বিষয় আবার আমি পরের দিন পড়াবো। এবার তোমরা কতগুলো প্রশ্ন লেখো, যার উত্তরগুলো আমাকে স্কুল খুললে দেখাবে। 1 নম্বর প্রশ্ন, বংশগতি কাকে বলে? 2 নম্বর, প্রকরণ বলতে কি বোঝো? 3 নম্বর, বিশুদ্ধ জীব ও সংকর জীব কাকে বলে? 4 নম্বর, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো? 5 নম্বর, ফিনোটাইপ ও জিনোটাইপ কি? 6 নম্বর, মেন্ডেল কেন তার পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচিত করেছিলেন? 7 নম্বর, মেন্ডেলের সফল হওয়ার পিছনে কি কি কারণ ছিল? 8 নম্বর, এক সংকর জনন পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। এখানে কিন্তু চেকার বোর্ডটা তো আঁকবেই, তাছাড়া পরীক্ষাটা লিখে ব্যাখ্যা করবে। ঠিক আমি যেভাবে বোঝালাম সেইভাবে উত্তরটা লিখবে। দশম